নমস্কার, আপনারা দেখছেন স্যান্দন টিভি। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছে এই মুহূর্তের প্রাইম নিউজে। 2014 সালে রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম চালু হয়েছিল। 0 থেকে 18 বছর পর্যন্ত যে সমস্ত শিশুদের জন্মগত শারীরিক অসঙ্গতি, রোগ, শারীরিক আভ্যন্তরীণ অপরিপূর্ণতা, বিকাশগত ত্রুটি এবং শারীরিক প্রতিবন্ধকতা ও অন্যান্য অসুস্থতায় আক্রান্ত শিশুদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়। এই স্বাস্থ্য কার্যক্রমে মোট 48টি ডেডিকেটেড মোবাইল হেলথ টিম সারা রাজ্যে কাজ করছে। গোমতী, ধলাই এবং ঊনকোটি জেলায় 3টি ডিস্ট্রিক্ট আর্লি ইন্টারভেনশন সেন্টার রয়েছে, যেখানে বিশেষজ্ঞ প্রশিক্ষিত চিকিৎসক এবং স্টাফ জন্মগত এবং বিকাশগত ত্রুটিজনিত রোগে আক্রান্ত ছেলে মেয়েদের চিকিৎসা প্রদান করে চলেছেন। বৃহস্পতিবার মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তথ্য জানিয়েছে রাজ্য সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর। 2014 সালে রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম চালু হয়েছিল, যার মূল উদ্দেশ্য হচ্ছে 0 থেকে 18 বছর বয়স পর্যন্ত যারা শিশু আছেন, জন্মগত বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা নিয়ে জন্মগ্রহণ করেছেন, তাদের স্ক্রিনিং করা এবং তাদের চিকিৎসার ব্যবস্থা করা। আমাদের রাজ্যে মোট 48টি ডেডিকেটেড মোবাইল হেলথ টিম আছে, যার মধ্যে 2জন মেডিকেল অফিসার, একজন ফার্মাসিস্ট এবং একজন এএনএম থাকে। ওরা প্রত্যেকটা অঙ্গনওয়াড়ি সেন্টারে গিয়ে 0 থেকে 6 বছর পর্যন্ত যারা শিশু আছে তাদের স্ক্রিনিং করে এবং স্কুলগুলিতে গিয়ে 6 থেকে 18 বছর পর্যন্ত যারা শিশু আছে তাদের স্ক্রিনিং করে। স্ক্রিনিং করার পর যাদের চিকিৎসার প্রয়োজন আছে তাদের চিকিৎসা ব্যবস্থা করা হয় রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমে। জন্মগত যাদের ডিফেক্ট আছে, যেমন হৃদরোগ, শ্রবণজনিত প্রতিবন্ধকতা, বাঁকা পা, দৃষ্টি প্রতিবন্ধকতা, নিউরাল টিউব ডিফেক্টের মতো বিভিন্ন জন্মগত ত্রুটি। সাঁতার শিখতে গিয়ে মৃত্যু 10ম শ্রেণীর এক ছাত্রের। মর্মান্তিক এই ঘটনা মহেশখলার বোতল পার্কে। মৃত এই ছাত্রের নাম বিশ্বজিৎ দাস, বাড়ি আনন্দনগর এলাকায়। মায়ের বারণ করা সত্ত্বেও সাঁতার শিখতে যাওয়া ছেলের, আর কে বা জানত মায়ের এই বারণ করাটাও শেষবারের মতো বারণ করা হবে? কেই বা জানত এই বায়নাটাই ছেলের শেষ বায়না? সবটাই হচ্ছে বিধির লিখন। নিয়তির পরিহাস খণ্ডন করার সাধ্য নেই কারো। আনন্দনগর এলাকার অনুকূল দাসের ছেলে বিশ্বজিৎ দাস বৃহস্পতিবার প্রাইভেট টিউশন সেরে বাড়ি ফিরে বন্ধুদের সঙ্গে সাঁতার শিখতে যাওয়ার জন্য মাকে বলে। মায়ের বারণ করা সত্ত্বেও বন্ধুদের সঙ্গে সাঁতার শিখতে যায় 10ম শ্রেণীতে পড়ুয়া এই ছাত্র বিশ্বজিৎ। কিন্তু মায়ের বারণ করা সত্ত্বেও 15 বছরের এই ছেলেটি বন্ধুদের সঙ্গে সাঁতার শিখতে যায় জলাশয়ে। ধীরে ধীরে বেলা গড়িয়ে যায়, কিন্তু ছেলে আর বাড়িতে ফিরে আসেনি। এসেছে ছেলের মৃত্যুর সংবাদ। আপনারা কই আছিলেন? কি কই গেছে ভাই? কি কই গেছে? বাবু আসবে তখন গেছে করলাম মা আমি তো পূজা দিবি, তো আমি মা আয়া ওর মায়া পূজা দিব ভাত খাতে না গাইতাম পাঁচজন বন্ধু বান্ধব কইতারে নেই, একটা হয়েছে রাহুল আর নাম জানি। আপনার খবর কিভাবে হয়েছে? সাঁতার শিখতে গিয়ে নাকি মৃত্যু বিশ্বজিতের। বিশ্বজিতের পরিবারের অন্যান্য সদস্যরা অবশ্য বিশ্বজিতের এই অকাল মৃত্যুকে মানিয়ে নিতে পারেনি।
ছেলে সাঁতার জানতো না ঠিকই, বন্ধুদের সঙ্গে গিয়েছিল সাঁতার শিখতে। পরিবারের লোকজনদের অভিযোগ তাকে তার বন্ধুরা দুষ্টুমি করে জলে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে বোধহয়, আর এতেই ঘটে এই দুর্ঘটনা। এ তো সাঁতার টাতার পারে না, একটু লেগে গেছে, এর মা জানে না, গেছে সাঁতার শিখতে। ওই সাঁতার শিখতে যায় ওই মনে হচ্ছে লগে আরো তারা 4 জন মনে গেছে, শুনলাম। কোন জায়গায় গেছে? সমস্যা দিয়ে বিষয়টা কি তা মনে করুন, হ্যাঁ তো সাঁতার টাতার জানে না, আমার মনে হইতেছে তারা মনে জলে রাখার কথা দেখা লাগছে। তো সাঁতার জানে না, তো জলে স্নান করে গোটা দিয়ে সে আর পুকুরে কোনো সময় যায় না। আজকে যে কোন এসে হ্যাঁ কিন্তু আজকে জন্ম বাড়ি হ্যাঁ মা মাস্টার বাড়িতে আইসে বড় কইছে হ্যাঁ কোন করে যাতে না বাইরে আসতে। বাড়িতে কিছু খেয়ে গেছে, সকালবেলা খালি ফেটে মাস্টার বাড়ি গিয়েছে। নাম কি? বিশ্বজিৎ দাস। বাবার নাম? অনুকূল দাস। কি কোন ক্লাসে পড়ে এমনিতে? ক্লাস 10। কোন স্কুল? আনন্দনগর। স্বাভাবিকভাবেই বিশ্বজিতের এই অকাল মৃত্যুতে তার পরিবারে নেমে আসে শোকের ছায়া, কান্নার রোল পড়ে যায় সর্বত্র। শান্তন টিভি। এদিকে বাইকের কিস্তির টাকার জন্য স্ত্রী সন্তানের হাতে খুন হলো এক পিতা। ঘটনা লেফুঙ্গা থানার অন্তর্গত দমদমিয়া এলাকায়। বাইকের কিস্তির টাকা দিতে না পারায় স্ত্রী সন্তানের হাতে খুন হলো এক পিতা। ঘটনা লেফুঙ্গা থানার অন্তর্গত দমদমিয়া এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, লেফুঙ্গা থানার অন্তর্গত দমদমিয়া এলাকায় নিজ বাড়ির উঠানে হরিবল বিশ্বাস নামের 43 বছরের এক ব্যক্তির মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে লেফুঙ্গা থানার ওসি সহদেব দাস, লেম্বুছড়া ফাঁড়ির ওসি মৃণাল পাল সহ বিশাল পুলিশ। ঘটনাস্থলে আসে ফরেনসিক টিম, ফিঙ্গারপ্রিন্ট টিম, ডগ স্কোয়াড শুরু করে তদন্ত। এই ঘটনা নিয়ে মৃত হরিবল বিশ্বাসের ভাই অভিযোগ করেন, হরিবল বিশ্বাসের স্ত্রী এবং তার সন্তান সুমন বিশ্বাস হরিবল বিশ্বাসকে খুন করে সুমনের স্ত্রী সহ পালিয়ে যায় বলে জানান মৃত হরিবল বিশ্বাসের ভাই দিলীপ বিশ্বাস। জানা যায়, যেই বাড়িতে হরিবল বিশ্বাস খুন হয়েছেন সেই বাড়িতে হরিবল বিশ্বাস আগে থেকে বসবাস করতেন। হরিবল বিশ্বাসের স্ত্রী অল্পনা বিশ্বাস আগরতলায় ভাড়া থাকতেন। মাস দুয়েক আগে হরিবল বিশ্বাসের বাড়িতে আসেন। বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে ঝগড়া লেগে থাকত। এই ঝগড়ার সমাপ্তি করল হরিবল বিশ্বাসকে খুন করার মধ্য দিয়ে বলে অভিযোগ হরিবল বিশ্বাসের পিতা এবং ভাইয়ের। ফোন করছে আমারে, বাড়ির ভিতরে বাতিজা বউ ভাইয়ারা ঝগড়া হইতেছে। আমার বাবু তো শ্বাসকষ্ট, তাই না লড়াচড়ি করতে না। এখন আমি আইলাম, আমার বড় ভাই আইলো, তাই এরা জিজ্ঞেস করলাম কিরে তোরা দায়িত্ব বললে কিতালি। এটা আমার ভাইয়া কইতেছে বাইকে ফাইন্যান্স টিয়া দিত, বাইকে ফাইন্যান্স টাইম করতে দিব। আমাদের এখন নাই, আর যেটা আসলে আমি তো বাজার টাজার করে আলিছি। একদূর কইছে লাড়কি আছে, ওই জন্য লাড়কি না খাইরা রাখছে, সকালে বেচে টাকা দিব। আমি বলছিলাম মাইরা দে ইতা বস্তু দিলাম, তাহলে ডাক্তার দ্বারা লয়ে যা। ডাক্তার দ্বারা লয়ে যাবো, আমি কেউ বদে এরা লয়ে যাবো ডাক্তার দ্বারে। তা আমার ডিউটি আছে, নাইট ডিউটি করি। তার মানা দিয়ে গেছে তাই নিয়ে গেছে আমি লয়ে যাচ্ছি। আমার বোন আইব, বোন জামা আইব, আইলে আমি লয়ে যাবো। কাজে লাগছে কাজা তাই না স্বামী স্ত্রী, ছেলের বউ ছেলে। কয়জন ছেলের? একজনই ছেলে। নাম কি? সুমন বিশ্বাস। আর বউ বাড়ির কোন জায়গা? বাড়ি আছে নিয়ন্ত্রণনগর। এখন কই তারা? তারা তো কালকে মারা মনে গেছে, এরপরে ফালাই দিয়া গেছে রাখতে। এর নাম কি? এর নাম হচ্ছে হরিবল বিশ্বাস। আপনার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি ইডুই। মানে এখানেই থাকতেন আপনি? আমার ঘর এই ঘর। মৃত ব্যক্তির স্ত্রী দাবি করেন, তাকে যখন হরিবল বিশ্বাস মারধর করছিল তখন ছেলে সুমন বিশ্বাস কাঠের টুকরো দিয়ে তার পিতাকে দুবার আঘাত করে। তেমন মাস আমার সেনা যাতে মরে যাবো গা। আমার দেওয়ার আমার বাসুরে আমার ছেলেরা বাড়িতে বাইরে দিছে, কইছে এবারে জায়গা নাই তোরা বাড়িতে বাইরে। কোন জায়গাতে ঘটনা? ঘটনা দমদমিয়া স্যার। হ্যাঁ দমদমিয়া স্যার। সিধাই দমদমিয়া? হ্যাঁ লেম্বু স্যার দমদমিয়া। লেফুঙ্গালে তো ফোন কইতে কা দছে? আমরা স্যার আমরা তো পোলাফান হইছে আমার বাবার বাড়ি, তাই বাবার বাড়ি যাই করছিলাম স্যার। বাবার বাড়ি থেকে? বাবার বাড়ি কোন জায়গাতে? এনসিনগর স্যার। ঘটনাটা কবে হইছে? কালকে রাত্রে বেলা স্যার। কালকে রাতে বেলা হইছে। ঘটনার পরে আপনারা আয়া পড়ছিলেন এখানে? আমরা আমার পুরা বাবাই তো রেগে দিছে স্যার। কার আঘাতে মরছে এটা? ওখানে কার আঘাতে মরছে স্যার কইতাম পারতাম, আমরা দেখতেছি ওরা শুয়ে দিছে। মানে মারছে কে মারছে? মারছে বলতে আমার মারছে পরে হ্যাঁ বাবুজন আমার মারছে, আর হ্যাঁ দুইটা বাড়ি দিছে, দুইবার। আপনার ছেলে? হ্যাঁ স্যার। কি নাম আপনার ছেলে? সুমন বিশ্বাস। পুলিশ অভিযুক্ত স্ত্রী ও ছেলে সুমন বিশ্বাসকে গ্রেপ্তার করে ঘটনার তদন্ত শুরু করেছে। শান্তন টিভি।
বৃহস্পতিবার আমবাসা চান্দ্রাপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে থাকা স্ট্রং রুম পরিদর্শন করেন পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার সাজু ওয়াহিদ এ। সাথে ছিলেন ধলাই জেলার অতিরিক্ত জেলা শাসক বিবেক এইচবি, 47 আমবাসা বিধানসভা কেন্দ্রের এআরও সঞ্জিত দেববর্মা। গত 26 এপ্রিল পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের নির্বাচন সম্পন্ন হয়েছিল। তারপর থেকে 47 আমবাসা বিধানসভা কেন্দ্র এলাকায় জনগণের রায় বন্দি ইভিএম গুলো রাখা হয় এই স্ট্রং রুমে। পরিদর্শন শেষে রিটার্নিং অফিসার বলেন, সম্পূর্ণ নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই রয়েছে ইভিএম গুলো। তিনি জেলার সবগুলি স্ট্রং রুম পরিদর্শন করছেন এবং নিরাপত্তা সহ যাবতীয় বিষয়ও খতিয়ে দেখছেন তিনি। अम्बासा स्ट्रॉन्ग रूम विजिट किया है और डेली स्ट्रॉन्ग रूम विजिट करता हूँ। गंडाचिरा, कमलपुर और एलपी वैली हमने विजिट किया है। आज भी हमारे चारों स्ट्रॉन्ग रूम एडिशनल सीओ साहब भी विजिट किया है। जितने भी विजिट किया सभी जगह पर ठीक ठाक ही चल रहा है। पॉलिटिकल पार्टी भी प्रेजेंट है, लेवल जो भी है वो प्रेजेंट है और अभी तक कोई इशू नहीं है। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে গভীর উৎকণ্ঠার দিন যাপন করছেন পেকো ছড়ার উদ্বাস্তুরা। খাদ্য সামগ্রী সহ পানীয় জলের তীব্র সংকট দেখা দিয়েছে। উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমাধীন পেকো ছড়া গ্রামের 5 নম্বর ওয়ার্ডের বন দপ্তরের সংরক্ষিত বনাঞ্চলে আশ্রয় নেওয়া উদ্বাস্তু বাঙালি পরিবারগুলোর 6 দিন অতিবাহিত হলেও তাদের স্থায়ীভাবে পুনর্বাসন কিংবা উচ্ছেদের বিষয়ে বন দপ্তর থেকে শুরু করে জেলা প্রশাসন সকলেই নীরব ভূমিকা পালন করছেন। সংরক্ষিত বনাঞ্চল দখলের পর থেকে জেলা, মহকুমা ও পুলিশ প্রশাসনের তাবর আধিকারিকরা ওই এলাকায় ঝটিকা সফর করলেও কোনো স্থায়ী সমাধান এখনো হয়নি। উল্লেখ্য, গত শনিবার থেকে কাঞ্চনপুর মহকুমার লালচুরি, জয়শ্রী, বড় হলদি, সুভাষনগর, দসদা ইত্যাদি এলাকা থেকে ধাপে ধাপে মোট 80টি পরিবার এখন পর্যন্ত পেকো ছড়া সংরক্ষিত বনাঞ্চলে আশ্রয় নিয়েছে। খোলা আকাশের নিচে তাঁবু বানিয়ে দিনরাত কাটাচ্ছেন তারা। দেখা দিয়েছে পানীয় জল ও খাদ্য সামগ্রীর তীব্র সংকট। অবশ্য বিভিন্ন সামাজিক সংস্থা খাদ্য সামগ্রী দিয়ে উদ্বাস্তুদের সাহায্য সহযোগিতা করছেন। এদিকে বুধবার বন দপ্তরের পিসিসিএফ এসকে শেট্টি পেকো ছড়া উদ্বাস্তুদের দখল করা বনভূমি পরিদর্শনে আসেন। এদিন পরিদর্শন করলেও স্থায়ী সমাধানের বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেননি পিসিসিএস। বিগত 6 দিন থেকে এইভাবে থাকতে গিয়ে দেখা গিয়েছে পানীয় জল, খাদ্য সামগ্রী সহ ওষুধপত্রের অভাব। পাশের নদীর বিষাক্ত জল তাদের একমাত্র ভরসা। সাথে মশার দাপটে অসুস্থ হবার উপক্রম অনেকেরই। এখন পর্যন্ত উত্তর জেলা কিংবা পানিসাগর মহকুমা প্রশাসনের তরফে কোনো সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়নি বলে জানান ভূমিহীনরা। উপরন্তু তাদের না খাইয়ে মারতে যাতায়াতের রাস্তাটি পাকা খুঁটি পুঁতে বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। তাই উদ্বাস্তু বাঙালি পরিবারগুলো বন দপ্তরের মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন। সাথে সবকা সাথ সবকা বিকাশের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার হস্তক্ষেপ কামনা করেছেন উদ্বাস্তু বাঙালি পরিবারগুলো। 80টি বাঙালি উদ্বাস্তু পরিবারের পাশে কি দাঁড়াবে রাজ্য সরকার, সেটাই এখন দেখার বিষয়। কোন জায়গা থেকে? দশদা আছে, আনন্দবাজার আছে, কাঞ্চনপুর আছে, বিভিন্ন জায়গার আছে, মানে উত্তর ত্রিপুরার আর সকল। কেন আইছেন? তো বাড়িঘর নাই, কেউ বাড়িঘর নাই, কেউ আইছে ওই শরণার্থী তাপেল খাইয়া আইছে, বাড়িঘর ছাড়িয়ে আইছে। তখন তারা কিতা করবো? তখন শুনছে এইখানে মধ্যে মানে জায়গা পাওয়া যাইব, কিছু জায়গা আছে, ওইটার লাগিয়ে সবাই মানে আইছে। এখানে আজকে শনিবার থেকে মানে আছি আমরা। প্রশাসন থেকে কেউ আয় কথা কইছে আপনাদের সঙ্গে? এমনি তো কথা কইছে। কি কয় তারা? তারা কি থাকতে দিব কইছে আপনারা? তারা যাওয়ার কি লাগে কইতাছেন তো। এখন কোনো ভয়ভীতি দেখাইছে? ভয়ভীতি তো এমনি দেখাইতাছে, ওই রাস্তা আটকাইতেছে, এই করতেছে, সেই করতেছে, অনেক কিছু করতেছে তারা। কোন শরণার্থী তাপালে আইছেন আপনারা? ওই মিজোরামের যে শরণার্থী 93 সালে না 95 সালে যে আইছিল। এরা কি করে আপনাদের? এরা তো আপনি গরু পালতে পারবেন না, ঘরে থেকে গরু নিয়ে গিয়া
পুকুরে মাছ ফলাইছেন, মাছ নিয়ে গিয়া মানুষের মাইজুর করে, দিনের বেলা আগুন জ্বালাইছে, এরকম বিভিন্ন চাপেল করছে। ওই যন্ত্রণায় তো এই সাইড সারিয়া মানুষ কেউ কাঞ্চনপুর, কেউ পাঞ্জাগর, যে যেখানে আইছে। সোনার টিভি আইছে 2000 সালে। এখন দেখার প্রশাসন কি ব্যবস্থা নেয়। শান্তন টিভি। ভারতীয় ফুটবলে একটি যুগের অবসান ঘটল। অবসরের ঘোষণা দিলেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী। আগামী 6 জুন কুয়েতের বিরুদ্ধে নিজের ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচটি খেলতে চলেছেন তিনি। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তায় কলকাতা থেকেই ফুটবলকে বিদায় জানানোর কথা বললেন সুনীল ছেত্রী। দীর্ঘ 19 বছরের ফুটবল নিয়ে পথ চলার শেষ হচ্ছে তার। এদিন ভিডিও বার্তায় অনেকটা আবেগপ্রবণ ছিলেন ভারতীয় ফুটবলার এই গোল মেশিন। মনে পড়ে গেল দেশের জার্সি গায়ে জড়িয়ে প্রথমবার খেলতে নামা সেই দৃশ্যটা। 150টি ম্যাচে 94টি গোলের অবিশ্বাস্য রেকর্ড রয়েছে তাঁর দখলে। জানিয়েছেন কুয়েতের সঙ্গে শেষ ম্যাচে খেলার আগে 15 থেকে 20 দিনের প্রশিক্ষণটা তিনি দারুণভাবে উপভোগ করতে চান। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে শান্তন টিভির পর্দায়। শান্তন টিভি, দায়বদ্ধতাই যার ঐতিহ্য।